বিখ্যাত কবি আজিজ বেগের কাছে শায়রি শিখতে এসে নবাব তো তার মেয়েরই প্রেমে পড়ে যায়। মেয়েটিও তাকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করে। তবে এই নবাব তো এখানে এসেছিল আজিজ বেগের সকল অপ্রকাশিত শায়রিগুলো চুরি করে নিজের ছাপাখানায় ছাপিয়ে প্রচুর অর্থ হাসিলের ধান্দায়। কিন্তু এই কথা যখন আজিজের মেয়ে জানতে পারবে তখন কি হবে? আর নবাব কি আদৌ কখনো তাকে ভালোবেসেছিল, নাকি এই সবটাই ছিল অভিনয়? সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প গুস্তাখ ইশকে। সালটা ছিল 1998। আমাদেরকে দিল্লির একটা প্রিন্টিং প্রেস দেখানো হয়। এই প্রিন্টিং প্রেসের নাম হলো মোস্তাক বিল প্রিন্টিং প্রেস। আমরা সেখানে প্রেসের মধ্যে দুটো ছেলেকে দেখতে পাই। একজনের নাম নবাবউদ্দিন আর আরেকজনের নাম শিহাবউদ্দিন। আমরা জানতে পারি যে নবাব আর শিহাব হলো দুই ভাই, আর তাদের দুজনের বাবা এই প্রিন্টিং প্রেসের মালিক। সে মারা যাওয়ার পরে বড় ছেলে অর্থাৎ নবাব তার এই প্রেসটা দেখে রাখছে। এই প্রিন্টিং প্রেসে সব সময় উর্দু কিছুই ছাপানো হয়। তো দেখা যায় যে নবাবের ছোট ভাই শিহাবের কাছে একজন লেখক সুন্দর একটা হিন্দি গল্প ছাপাতে আসে, আর শিহাবও তার কবিতা ছাপাতে রাজি হয়ে যায়। কিন্তু নবাব এতে একদমই রাজি হয় না। সে লোকটাকে বলতে থাকে যে তারা উর্দু ছাড়া আর কিছুই ছাপাবে না। এ কথা শুনে লোকটা তখন নবাবের উপর অনেক বেশি রেগে যায় আর রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে। সে সময় শিহাব তাকে আটকানোর চেষ্টা করে। তাছাড়া তখন তাদের মা রুমানা বেগমও সেখানে চলে আসে, আর সে লোকটার কাছে জানতে চায় যে সে কেন রেগে মেগে চলে যাচ্ছে। লোকটা তখন তাকে বলে তার বড় ছেলে নবাব পুরো তার বাবার মতো হয়েছে। এই বলেই সে জোরে জোরে হেঁটে সেখান থেকে বেরিয়ে যায়, যার জন্য শিহাব তখন তাদের কাস্টমারকে এভাবে তাড়িয়ে দেয় নবাবের উপর অনেক রেগে যায়। সে নবাবকে বলতে থাকে যে সে শুধু উর্দু শায়রি থেকে শুরু করে গল্প নিয়ে পড়ে আছে। এতেই তাদের প্রিন্টিং প্রেসের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এ কারণে তারা কোনো কাস্টমারও পাচ্ছে না। এভাবে চলতে থাকলে তো হবে না। সে এসব কথা বললেও নবাব তার নিয়মেই অটুট থাকে। সে শুধু উর্দুই ছাপাবে, অন্য কিছু না। এর মধ্যেই দেখানো হয় প্রিন্টিং প্রেসে আজিজ নামের একজনের নাম নজরে আসে নবাবের। এটা দেখে সে তার মায়ের কাছে জিজ্ঞেস করে যে আজিজ বেগ নামের কাউকে কি সে চেনে। তার মা এই নামটা শুনে একটু অবাক হয়, কিন্তু নবাবকে বলতে থাকে যে না, এই নামে সে কাউকেই চেনে না। সে একটু অভিমান করেই কথাটা বলেছে বলে মনে হয় নবাবের। এই জন্য সে তার মার বান্ধবী খাদিজা খালার কাছে চলে যায়, যিনি আরজি হিসেবে আছেন আকাশবাণীর রেডিওতে। তো নবাব খালার কাছে এসে জিজ্ঞেস করে যে সে কি আজিজ নামের কাউকে চেনে। এই নাম শুনেই তো খালা চিনতে পেরে যায় তাকে, আর বলতে থাকে যে এটা তো তার ছোটবেলার কাহিনী। আজিজ বেগ একজন উর্দু শায়ার ছিল। তার শায়েরিতে সবাই মুগ্ধ হতো। সে অনেক ভালো শায়েরি করত। ছোটবেলায় নবাবের পরিবার নবাবকে নিয়েও তার শায়েরি শুনতে গিয়েছিল। আজিজের নাম ডাকও খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ করে একদিন আজিজ শায়েরি লেখা ছেড়ে দেয়, এমনকি সবার সাথে যোগাযোগও বন্ধ করে দেয়। হঠাৎ করেই হারিয়ে যায় সে। এই সব জানিয়ে খালা নবাবকে আজিজের লেখা একটা কবিতাও দেয়, সাথে আজিজের টেলিফোন নাম্বারও তাকে দিয়ে দেয়। এরপর তাকে জানায় আজিজ ফোনেও কারো সাথে কথা বলে না, তবুও নবাব চেষ্টা করে দেখুক ফোনে কাউকে পায় কিনা। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরে নবাব আজিজের লেখা কবিতা নিয়ে আসে তাদেরই একজন ভাড়াটিয়ার কাছে। এই ভাড়াটিয়ার নাম হলো জাফর। তার সাথে নবাবের খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক। কোনো কিছু ঘটলেই নবাব সবার আগে জাফরের সাথে সেটা শেয়ার করত। বন্ধুরা একে অপরের সাথে যা করে আর কি। তাই আজও নবাব তাকে আজিজের কবিতাটা এনে দেখায়। কবিতাটা পড়ে জাফর তাকে বলতে থাকে যে এটা তো শুধু শায়েরি নয়, এটা হচ্ছে তাদের প্রিন্টিং প্রেস রক্ষা করার ডকুমেন্ট। অর্থাৎ তার কাছে এই শায়েরিগুলো এতটা বেশি পছন্দ হয়েছে যে সে নবাবকে বলতে থাকে যে তাদের প্রিন্টিং প্রেস বাঁচানোর জন্য আজিজের শায়েরিই যথেষ্ট। তারা যদি এখন আজিজের শায়েরি ছাপাতে পারে তাহলে নিশ্চয়ই অনেক মানুষ এই বইটা পছন্দ করবে, আর তাদের প্রিন্টিং প্রেসে এই বইয়ের ডিমান্ড একদম বেড়ে যাবে। তাদের এই প্রেসটাও বেশ চালু হয়ে যাবে। নবাবও তখন এইসব কথা শুনে এই নিয়েই ভাবতে থাকে যে কি করা যায়। এরপর আমাদেরকে দেখানো হয় নবাব তার পরিবারের সাথে মিলে খাবার খাচ্ছিল। তখনই তার ছোট ভাই শিহাব খাবার টেবিলে ভালো খাবার দেখতে পায় না, তাই সে এই নিয়ে অনেক উল্টো পাল্টা কথা বলতে থাকে। সে একটু এরকমই। আসলে কিছুদিন ধরেই তাদের প্রিন্টিং প্রেসের অবস্থা ভালো যাচ্ছে না, আর এ কারণে ঠিকমতো বাজারও করতে পারছে না তারা। এর জন্যই এসব সাদামাটা খাবার খেতে হচ্ছে। কিন্তু এসব শিহাব মেনে নিতে একদমই রাজি না। সে অনেক কমপ্লেন করতে থাকে, আর নবাব আসলে সে তার হাতে 3 মাসের কারেন্ট বিলের নোটিশ ধরিয়ে দেয়। এরপর বলতে থাকে যে তাদের এত কষ্ট নবাবের কারণেই তো হচ্ছে, কারণ নবাবকে তো তাদের বাবার নিয়ম ধরে রাখতে হবে, তাই না? অন্যদিকে যাওয়াই যাবে না। তখন নবাব তার কথাগুলো শুনে বেশ কষ্ট পাচ্ছিল, তবুও সে নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে আর তার ভাইয়ের কাছে আসে আর তাকে বলতে থাকে যে সে জানে তাদের প্রিন্টিং প্রেস ঠিক করে কাজ করছে না,
কিন্তু সে চেষ্টা তো করছে। শিহাব তখন বলতে থাকে যে সে শুধু চেষ্টাই করে যাক, কিন্তু এতে কাজের কাজ কিছুই হবে না। তখন নবাব খাবার খেতে গেলে শিহাব তাতেও তাকে কথা শোনায় আর বলতে থাকে যে বাসায় বাজার নেই, আর এই অবস্থায় তার গলা থেকে খাবার কিভাবে নামে। নবাব তখন এসব শুনে আরো বেশি কষ্ট পায়। দেখা যায় সে সারা রাত এই সব কিছু নিয়ে ভাবতে থাকে, আর এসব ভাবতে ভাবতে সে আর রাতে ঘুমোতেই পারে না। তারও তো ইচ্ছা আছে তার পরিবারকে একটা ভালো লাইফ দেওয়ার, তাই এসব নিয়েই সে ভাবতে থাকে। আর তখনই তার মনে পড়ে যায় আজিজের উর্দু শায়েরির কথা। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। সকাল হতেই সে তার খালার দেওয়া সেই আজিজের নম্বরে কল করে, কিন্তু দেখে কলটা রিসিভ করেছে আজিজের মেয়ে। তখন দেখা যায় আজিজের মেয়ে তার কাছে জিজ্ঞেস করে যে সে কেন ফোন করেছে। তখন নবাব তাকে জানায় যে সে আজিজ সাহেবের শায়েরি ছাপাতে চায়, সে প্রিন্টিং প্রেস থেকে কথা বলছে। এই কথা শুনে আজিজের মেয়ে তখন নবাবকে পাঞ্জাবের মালের কোটলাতে এসে তার সাথে দেখা করতে বলে, সাথে তাকে পরে আসতে বলে কালো রঙের শেরওয়ানি। হঠাৎ এভাবে সুন্দর কণ্ঠের একটা মেয়ে নবাবকে তার সাথে দেখা করতে বলেছে, তাও স্পেশালি কালো শেরওয়ানি পরে আসতে বলেছে। এইসব শুনে নবাব তো মনে মনে বেশ খুশি হয়ে যায়। তাছাড়া এখন তার হাতে বেশি টাকাও ছিল না, তাই মাস শেষ হওয়ার আগেই সে তার ভাড়াটিয়া জাফরের কাছে চলে যায় আর তার কাছ থেকে মাসের অগ্রিম টাকা নিয়ে নেয়। তারপরে জাফরের থেকে তার কালো একটা শেরওয়ানিও নেয় সে, আর সেটা পরেই পরের দিন কোটলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে এসে সে আজিজের মেয়ের আসার জন্য অপেক্ষা করতে থাকে, আর দেখা যায় কিছুক্ষণ পর সেই মেয়েটিও সেখানে চলে আসে। এই মেয়েটির নাম হলো মান্নাত। সে হলো আজিজ বেগের মেয়ে। মান্নাত তখন নবাবকে নিয়ে একটা বাসে উঠে পড়ে। তারপর চলন্ত বাসেই সে নবাবের সাথে কথা বলতে থাকে। সে বলতে থাকে যে আজিজ বেগ তো এখন আর শায়রি লেখে না, আর তাছাড়া তার শায়রি কেউ ছাপাক তিনি সেটাও চান না। তাহলে তারা কিভাবে ছাপাবে? নবাব এই কথা শুনে তাকে বলতে থাকে যেই কথা তো সে তাকে ফোনেও বলে দিতে পারতো, তাহলে শুধু শুধু এখানে আসতে হতো না। খামোখা সে তাকে এতদূর কেন ডাকলো? তখন মান্নাত জানায় সে যদি এই কথা তাকে ফোনে জানাতো তাহলে সে বারবার কল করতো তাদেরকে, যাতে তারা বিরক্ত তো হতো আর তারও সময় নষ্ট হতো। তাই সে ভেবেছে সরাসরি তার সাথে দেখা করা যাক, আর তারপরে সে তাকে এই ব্যাপারে জানিয়ে দিবে, তাহলে আর কোনো ঝামেলাই থাকবে না। তাছাড়া সে আরো বলতে থাকে যে সে যেহেতু মালের কোটলাতে চলেই এসেছে, তাহলে সে যেন এখানকার দরবার শরীফের ওরসটা খেয়ে যায়। সে শুনেছে দরবার শরীফে কেউ যদি কিছু চায় তাহলে সেটা পূরণ হয়ে যায়। এই বলে বাস থামিয়ে মান্নাত সেখান থেকে চলে যায়। নবাবও তো তার কথাগুলো বেশ খুশি মনেই মেনে নেয়, কিন্তু সে তবুও হাল ছাড়ে না। বাস থেকে নেমে লোক মুখে আজিজের নাম জিজ্ঞেস করতে করতে অনেক খোঁজাখুঁজি করতে থাকে, আর পরে সে ঠিকই চলে আসে আজিজের দোকানে। আমরা দেখতে পাই বৃদ্ধ আজিজ বেগ এখন শায়েরি বাদ দিয়ে দিয়েছে। সে তো এখন মেকানিকের দোকান দিয়ে বসে আছে। তো দোকান নিয়ে বসে থাকলেও কাজের ফাঁকে ফাঁকে সে টুকটাক লেখালেখি এখনো করে। এটা আসলে তার শখই বলা যায়, তাই সে লেখালেখিটা পুরোপুরি ছাড়েনি। তো নবাব যখন তার দোকানে আসে তখনও সে আজিজ সাহেবকে লেখালেখি করতে দেখতে পায়। এটা দেখে নবাব তাকে বলে যে কে বলেছে আজিজ সাহেব আর শায়েরি লেখে না? আজিজ সাহেবের কলম তো এখনো চলছে। সে এভাবে কথা বলতে থাকলে আজিজের তখন নবাবের নাম এবং আচরণ খুব পছন্দ হয়, তাই সে নবাবকে চায়ের নিমন্ত্রণ জানায় আর সরাসরি তার বাড়িতে নিয়ে আসে। নবাব তো খুশি মনে তার সাথে তার বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে সে আজিজ সাহেবকে বলতে থাকে যে তার নাম নবাব হলেও আসল নবাব তো আজিজ সাহেব, তার তো পুরো নবাবদের মতো বাড়ি। আজিজ তখন তাকে জানায় তার বাবা ছিল নবাব, তারই বদৌলতে সেই বাড়িটা পেয়েছে, নিজের যোগ্যতায় নয়। তো দুজন তখন বেশ কথাবার্তা বলতে শুরু করে। কথায় কথায় নবাব একসময় আজিজ সাহেবের কাছে জিজ্ঞেস করে যে সে তো অনেক বিখ্যাত একজন শায়ের, কিন্তু তার কোনো শায়েরি কেন কখনো কোনো বইতে ছাপানো হয়নি? আজিজ তখন জানায় যে সে তো ছাপানোর জন্য বা তার থেকে টাকা কামানোর জন্য শায়েরি লেখে না, শায়েরি তার অনেক ভালো লাগে, এর জন্যই সে লেখে। তখনই দেখানো হয় মান্নাত বাড়িতে চলে আসে। আজিজ তখন নবাবের সাথে তার মেয়েকে পরিচয় করিয়ে দেয়। মান্নাত একজন স্কুল শিক্ষিকা, কিন্তু আজিজ সাহেব তখন তো আর জানতো না যে মান্নাত আর নবাব আগে থেকেই পরিচিত হয়েছে। তারাও তখন আজিজের সামনে এই ব্যাপারে কোনো কথা বলে না। তো হঠাৎ বাড়িতে নবাবকে এভাবে চলে আসতে দেখে মান্নাত তখন কিছুটা বিরক্তই হয়, তাই সে চুপচাপ সোজা তার রুমে চলে যায়। এদিকে তখন দেখানো হয় আজিজ সাহেব নবাবকে বলতে থাকে যে তার অপরিচিত মানুষের সাথে এভাবে বসে গল্প করার কোনো শখ নেই, কিন্তু নবাব কি জানে যে সে তার সাথে কেন কথা বলছে? কারণ তার এই কালো কাপড়। তার মতে কালো কাপড় পরিধান করার লোকেরা মন থেকে পরিষ্কার হয়। এই কথা শুনেই নবাব তখন মান্নাতের দিকে তাকায়, কারণ মান্নাতই তো তাকে কালো কাপড় পরে আসতে বলেছিল। এরপরে নবাব আজিজ সাহেবকে বলতে থাকে
যে সে স্টুডেন্ট হয়ে আজিজ সাহেবের কাছ থেকে শায়রি শিখতে চায়। এজন্য সে তখন আজিজ সাহেবকে কয়েকটা শায়রিও শোনাতে থাকে। এদিকে দেখা যায় মান্নাত যখন ভেতরে গিয়ে দেখে যে তাদের কাজের লোক কামরান মেহমানের জন্য সুন্দর চায়ের কাপ বের করেছে আর তার ভেতর চা ঢালছে, তখন তার অনেক বেশি রাগ হয়। সে কামরানকে বলতে থাকে যে তাদের বাসায় এত বড় কোনো মেহমান আসেনি যে তাকে এত দামি কাপে চা দিতে হবে। তাই চায়ের কাপ বদলিয়ে মান্নাত চা নিয়ে আসে, কিন্তু তখন সে দেখতে পায় নবাব ইতিমধ্যেই সেখান থেকে চলে গেছে। তার বাবা তথা আজিজ সাহেব তখন তাকে জানায় যে ছেলেটা এসেছিল, অর্থাৎ নবাব, সে শায়রি শেখার জন্য তার স্টুডেন্ট হতে চায়। আর আজিজ সাহেব এতে রাজি হয়ে গেছে আর আগামীকাল থেকেই তাকে সময় মতো শায়রি শিখতে চলে আসতে বলেছে। এরপর রাতে দেখানো হয় কামরান নবাবের সাথে দেখা করে আর তার সাথে পরিচিত হয়। তখন নবাব এখানে থাকার জন্য জায়গা খুঁজছিল, কিন্তু কিছু খুঁজে না পেলে সে কামরানকে বলতে থাকে যে তাকে একটা থাকার জায়গা খুঁজে দিয়ে সাহায্য করতে। তখন কামরান অনেক খুঁজে ভোরবেলায় তাকে একটা লজে নিয়ে আসে। পরের দিন আবারও আজিজ সাহেবকে দেখানো হয়। সে তার মেয়েকে জানায় যে তার একটা স্কুলে চাকরি হয়েছে, সেখানে তার বেতন হলো 4000 টাকা, তাই তাকে এখান থেকে যেতে হবে। মান্নাত এ কথা শুনেই তার বাবার পায়ের কাছে এসে পড়ে আর তাকে বলতে থাকে যে সে চলে গেলে কি সে একা থাকতে পারবে। আজিজ সাহেব তখন তাকে তার হাতের আয়ু রেখা দেখায় আর বলতে থাকে যে তার সময় তো শেষ হয়ে আসছে, সে তো মান্নাতের সাথে এমনিতেও বেশি দিন থাকতে পারবে না। তাই মান্নাত যেন তাড়াতাড়ি করে তার পছন্দ মতো কাউকে খুঁজে নেয়, সেটাই তার জন্য ভালো হবে। মান্নাত তখন তাকে জানায় যে এর আগেও তো সে তার পছন্দ মতো একজনকে বেছে নিয়েছিল, কিন্তু সেও তার সাথে থাকলো না। তার এই কথা শুনেই বোঝা যায় যে তার এর আগেও একবার বিয়ে হয়েছে, তবে কোনো কারণে তারা এখন আলাদা রয়েছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে নবাবকে দেখানো হয়। সকাল হলেই সে টেলিফোন থেকে কল করে তার ছোট ভাই শিহাবকে। 2 দিন পরে নবাবের ফোন পেয়ে শিহাব তাকে বলতে থাকে যে সে নতুন কাউকে পেয়ে গিয়েছে নাকি নতুন পরিবার পেয়ে গেছে, যার কারণে তাদের খোঁজও নিচ্ছে না। নবাব তখন তাকে জানায় যে সে অনেক খুঁজে আজিজ সাহেবের খোঁজ পেয়েছে। সে অনেক জনপ্রিয় একজন শায়ের, যদি তারা তার শায়রিগুলো একবার পেয়ে যায় আর সেগুলো নিয়ে ছাপাতে পারে তাহলে তাদের জীবনযাত্রার মান একদম পরিবর্তন হয়ে যাবে। শিহাব তখন তার কথায় খুব একটা পাত্তা দেয় না। সে তো এখনো এটাই মনে করতে থাকে যে নবাব হয়তো কিছুই করতে পারবে না। এরপরে দৃশ্য চলে যায় রাতের বেলা। আমাদেরকে দেখানো হয় নবাব মান্নাতের বলা কথা মতো সেই মাজার শরীফে যায়। সেখানে গেলেই তখন তার মান্নাতের সাথেও দেখা হয়ে যায়। তাকে দেখে নবাব বলতে থাকে যে সেনা তাকে বলেছিল যে আজিজ সাহেব আর লেখালেখি করেন না, কিন্তু সে তো দেখেছে যে তিনি এখনো অনেক শায়রি লিখছেন। মান্নাত বলে যে তার বাবা লেখেন কিন্তু কখনো তা ছাপান না। নবাবের মতো অনেকেই তার বাবার কাছে এসে তাকে মিথ্যা কথা বলে তার কাছ থেকে শায়রি লিখে নিয়ে গেছে আর সেগুলো নিজেদের নামে ছাপিয়ে তাকে ঠকিয়েছে। সে জানে নবাবও তার বাবার সাথে একই কাজ করবে। নবাব তখন এই কথা শুনে বলে যে আরে না, সে মোটেও এমন না। তো এতক্ষণ কথা বলেও নবাব মান্নাতের নাম জানতো না, তাই সে তার কাছে তার নাম জিজ্ঞেস করে। বাসা থেকে তখন একজন মান্নাতকে মিন্নি বলে ডাকে। নবাব তখন তার কাছে জিজ্ঞেস করে যে তার নাম কি মিন্নি। মান্নাত জানায় ওটা হলো তার ডাক নাম, তার আসল নাম হলো মান্নাত আলী বেগ। এরপর দেখা যায় সেখান থেকে নবাব ওস্তাদ আজিজ সাহেবের কাছে চলে আসে। সে দেরি করে পৌঁছালে আজিজ সাহেব তখন তাকে বলতে থাকে যে তাকে কিন্তু সময় মতো আসতে হবে, দেরি করলে চলবে না। এরপরে সে নবাবের হাতে একটা উর্দু লেখা ডায়েরি তুলে দেয়। সেই ডায়েরি নিয়ে নবাব তার লজে ফিরে এসে সেটা পড়তে থাকে। সেখানে শায়রি লেখা ছিল। তখন লজের বৃদ্ধা মালকিন তাকে এভাবে বই পড়তে দেখে বলতে থাকে যে এসব সে কি শুরু করেছে, ভালোবাসার জন্য শায়রি লাগে। তারপর সে দেয়ালে থাকা তার হাজবেন্ডের ছবি দেখায় আর বলে প্রেম তো করেছে তারা। এটা বলেই সে তখন তার হাজবেন্ডের টুপিটাই নবাবকে উপহার হিসেবে দিয়ে দেয়। নবাব তখন সেই টুপি আর কালো রঙের শেরওয়ানি পরে তার ওস্তাদ অর্থাৎ আজিজ সাহেবের বাসায় চলে আসে। তখনই দরজা খুলে দেয় মান্নাত। তার সামনে তখন এই সুন্দর ড্রেস পরে নবাব বেশ ভাব নিতে থাকে আর আসল নবাবদের মতো করে কথা বলতে থাকে, কিন্তু মান্নাত তো তাকে খুব একটা পাত্তাই দেয় না, শুধু বলে সে যেন ভেতরে এসে বসে। এরপর যখন সে আজিজ সাহেবের সাথে দেখা করে তখন সে তাকে বলতে থাকে যে শায়রি শিখতে হলে সুন্দর জামা নয়, সুন্দর মনের প্রয়োজন হয়। নবাবও তখন তার কথাগুলো বেশ মন দিয়ে শোনে আর এরপর কথা বলতে বলতে তারা দুজনই বন্ধুদের মতো খুনসুটি করতে থাকে। দুজনের মধ্যে বেশ মিল হয়ে গিয়েছিল।
এরপর দেখা যায় পরবর্তী দিন থেকে নবাব আজিজ সাহেবের কাছে শায়রি শেখার জন্য সময় মতো আসে, আর আজিজ সাহেবও তাকে অনেক যত্ন সহকারে শায়রি শেখায়। নবাব তো শায়রিগুলো বেঈমানের মতো শিখতে থাকে, কারণ আমরা তো জানি যে নবাব এখানে এসেছে আজিজের শায়রিগুলো হাসিল করে এখান থেকে চলে যাবে বলে, তারপর এগুলোকে ছাপিয়ে তার প্রিন্টিং প্রেসকে বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাবে। কিন্তু এটা করতে গিয়ে তার শুধুমাত্র একটাই সমস্যা হয়, আর তা হলো মান্নাত। নবাব ধীরে ধীরে মান্নাতের প্রেমে পড়ে যেতে থাকে। তাকে যতবারই সে দেখে তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তার কাছে মান্নাতের চোখ অপূর্ব সুন্দর লাগে। অন্যদিকে তখন আমাদেরকে শিহাবকে দেখানো হয়। সে একদিন বাজারে আড্ডা দিচ্ছিল। তখন সে জানতে পারে যে ফারুকি নামের একজনের বই খুব চলছে, সেও একজন কবিতা লেখক। তাই এটা জানতে পেরেই সে নবাবকে কল করে আর তাকে বলতে থাকে যে সে যেন আর ওই আজিজ সাহেবের পেছনে পেছনে না ঘোরে, সে যেন ফারুকির কাছে চলে যায়। ফারুকি এখন কবিতা লেখার দিক থেকে একদম টপে রয়েছে। কিন্তু এই কথা শুনে নবাব তাকে জানায় যে সে আজিজ সাহেবের কাছ থেকেই অনেক ভালো করে শায়রি শিখতে পারছে, তাই সে অন্য কোথাও যাবে না। সে তখন সে যে ভালো শায়রি শিখেছে এটা প্রমাণ করার জন্য শিহাবকে একটা শায়রি শোনায়। তার এই শায়রি শুনে শিহাব তাকে বলতে থাকে যে বাহ, সে তো বেশ প্রেমের শায়রি বলছে, সে কি আবার প্রেমে টেমে পড়লো নাকি? নবাব এই কথা শুনে বলতে থাকে যে সে যেখানেই যায় শুধু শিকার করে আসে, সে হলো একজন শিকারী, সে নিজে কখনো শিকার হবে না। তখন শিহাব বলে যে সে শিকার করছে নাকি নিজেই শিকার হয়ে যাচ্ছে তা তো পরেই বোঝা যাবে। শিহাবের এই কথা শুনে নবাব তখন কল কেটে দেয়। পরবর্তী দিন দেখানো হয় নবাব আবারও ওস্তাদ আজিজের কাছে যায়। আজ নবাব আজিজ সাহেবকে নিজের লেখা একটা শায়রি বলে শোনায়। এটা শুনে আজিজ সাহেব তখন তার লেখা সেই কবিতা নিজের মতো করে আরো সুন্দর করে শোনায়। আসলে শায়রি শুধু লিখলেই হয় না, সেটা সুন্দর করে বলাটাও অনেক বেশি ম্যাটার করে। এসব নিয়েই তারা কথা বলছিল। তখনই মান্নাত সেখানে তাদের জন্য চা নিয়ে আসে। নবাব তখন তাকে নিয়ে একটু মজা করে, এতে আজিজও হেসে দেয়। এটা দেখে তো মান্নাত খুব রেগে যায় আর সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। সে চলে যাওয়ার পরে আজিজ সাহেব নবাবকে বলতে থাকে যে তার মেয়ে সবসময় এত চুপচাপ আর এত রাগী ছিল না, কিন্তু একবার কষ্ট পাওয়ার পর থেকেই সে এমন হয়ে গেছে। এই কথা শুনে মান্নাতের প্রতি নবাবের ভালোবাসা যেন আরো বেড়ে যায়। সে তখন সেখান থেকে মান্নাতের দিকে তাকিয়ে থাকে আর তাকে দেখতে থাকে। এটা আবার আজিজ সাহেব নোটিস করে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। আমরা দেখি মান্নাত সকাল সকাল বাজারে গিয়েছিল কিছু কেনাকাটার জন্য। এরপর সেগুলো নিয়ে সে যখন রিক্সার জন্য অপেক্ষা করছিল তখনই নবাব তাকে দেখে তার কাছে আসে আর তার হাত থেকে বাজারের থলেটা নিয়ে বলতে থাকে যে তার রিক্সা ডাকার দরকার নেই, সে এগুলো নিয়ে তার বাসা পর্যন্ত এগিয়ে দিচ্ছে। মান্নাত তাকে এসব দিতে না চাইলেও নবাব জোর করেই তার হাত থেকে নিয়ে নেয়। কিন্তু তারপর সে দেখে এই একটা মাত্র ব্যাগই অনেক বেশি ভারী, তার উপরে সেখানে কিনা আরো অনেকগুলো ব্যাগ রয়েছে। তাই সে তখন নিজে থেকে একটা রিক্সা ডাকে। এরপর তারা যখন রিক্সায় করে যাচ্ছিল তখন যাওয়ার পথে মান্নাত নবাবকে বলে যে সে এই যে ফেক শায়রি তার বাবার কাছ থেকে শিখতে এসেছে আর তার আসল মতলব যে অন্য কিছু, এটা যদি তার বাবা জানে তাহলে সে কিন্তু অনেক বেশি কষ্ট পাবে। তাছাড়া তার সাথে তার বাবার অলরেডি অনেক ভালো বন্ধুত্বও হয়ে গেছে। বন্ধু হয়ে এমন কিছু করলে তার বাবা আরো বেশি কষ্ট পাবে। তাই সে যেন এখন থেকে আর তার বাবার সাথে বেশি বন্ধুত্ব করতে না যায়। নবাব তখন তাকে জানায় যে সে তো তার বাবার সাথে বন্ধুত্ব করতে চায় না, সে তো তার সাথে বন্ধুত্ব করতে চায়। এই কথা শুনে মান্নাত তার উপর অনেক বেশি রেগে যায়। এমনকি সে তখনই নবাবকে তার রিক্সা থেকে নামিয়ে দেয়। নবাবের তো তখন মনটাই খারাপ হয়ে যায়। সে তার এই মন খারাপ নিয়ে তার ওস্তাদ অর্থাৎ আজিজ সাহেবের কাছে আসে। আজিজ সাহেব তো তার মুখ দেখে বুঝতে পেরে যায় যে তার মন কোনো কারণে অনেক খারাপ। তাই সে তখন নবাবের কাছে জিজ্ঞেস করে যে তার মন খারাপ কেন, প্রেমের চক্কর নাকি? নবাব বলে হ্যাঁ। তখন আজিজ সাহেব তার কাছে তার প্রেমিকার ছবি দেখতে চায়। নবাব বলতে থাকে যে তার কাছে তো তার কোনো ছবি নেই। তখন আজিজ সাহেব তার কাছে থাকা ক্যামেরাটা নবাবকে দেয় আর বলে যে পরদিন যেন সে তার প্রেমিকার ছবি এই ক্যামেরার মধ্যে তুলে নিয়ে আসে। তো পরবর্তী দিনই দেখানো হয় নবাব বাজারে মান্নাতকে দেখতে পায় আর দূর থেকে তার ছবি তুলতে থাকে। সে যখন ছবি তুলছিল তখন তার পাশে বসে থাকা একটা লোক তাকে ছবি তুলতে দেখে ফেলে। তাই সে তার কাছে জিজ্ঞেস করে যে সে কার ছবি তুলছে। নবাব জানায় সে যার ছবি তুলছে সে তার পরিচিত লোক, তাই তুলছে। লোকটা একথা শুনে তাকে বলে যে তাহলে সে তার কাছে গিয়ে কেন ছবি তুলছে না? নবাব জানায় যে সে দূর থেকেই ঠিক আছে, সে নারীদেরকে সম্মান করে। এরপরই নবাব একটা চায়ের দোকানে বসে আর দোকানদারকে চায়ের বিল দিতে থাকে। তখন সে মান্নাতের দিকে ফিরতেই দেখতে পায় যে যেই লোকটা একটু আগে তার সাথে কথা বলছিল সে মান্নাতের সামনে গিয়ে তার পথে বাধা দিচ্ছে আর তার সামনে হাত জোর করে কিছু একটা বলছে। এটা দেখে নবাব তখন মনে করে যে লোকটা হয়তো মান্নাতকে বিরক্ত করছে। তাই তো তার মাথা প্রচন্ড গরম হয়ে যায়। সে তখনই ওই লোকটির কাছে যায় আর তাকে মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দেয়। এটা দেখে মান্নাত তখন নবাবকে আটকায়। এরপর তাকে বলতে থাকে যে সে যেন তাকে না মারে,
কারণ লোকটা তার হাজব্যান্ড। কথা শুনে যেন নবাব সেখানে স্তব্ধ হয়ে যায়। তাই সেদিন ওস্তাদ আজিজের কাছে এসে নবাব বলে সে বোধহয় তার ভালোবাসায় কখনোই সফল হতে পারবে না। আজিজ সাহেব তাকে বলতে থাকে যে কেউ কখনো একদিনে সফল হতে পারে না, সফল হতে হলে তো সময় দিতে হয়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে শিহাবকে দেখানো হয়। সে একটা সেলুনে গিয়েছিল চুল কাটার জন্য। সেখানে গিয়ে সেলুনের সবচেয়ে দামি হেয়ার কাট সে দিতে চায়। এটা দেখে সেলুনে উপস্থিত এক লেখক শিহাবকে বলতে থাকে যে তার হাতে কি খাজানা চলে এসেছে নাকি। শিহাব তখন ভুলক্রমে তাকে আজিজ সাহেবের কথা বলে বসে, যা নিয়ে সে লেখক আবার মজা করে বলতে থাকে যে আজিজ তো অনেক আগেই ডেট ওভার হয়ে গেছে, আর তার লেখা দিয়ে কিনা তারা বড়লোক হতে যাচ্ছে। লেখকের এই কথা তখন শিহাবকে অনেক ভাবায়, কারণ যতই সে নবাবের সামনে সেদিন প্রকাশ না করে থাকুক, কিন্তু ভেতরে ভেতরে সে এটাই মনে করছিল যে এবার হয়তো আজিজ সাহেবের মাধ্যমে তাদের ছাপাখানা বন্ধ হওয়ার হাত থেকে বেঁচে যাবে। কিন্তু এই কথা শুনে তার কনফিডেন্স আবারও চলে যায়। সে তখনই নবাবের লজে কল করে তার সাথে কথা বলার জন্য। লজ মালিক তখন নবাবকে সেখানে রেখে পাঠায়। নবাব কথা বলতেই যাবে, কিন্তু তখনই লজে উপস্থিত হয় মান্নাত। তাকে দেখে নবাব অন্য মনস্ক হয়ে যায়। তার মাথায় তো তখন এটাই থাকে না যে তার ভাই কলে আছে। সে তখন লজের মালিকের কাছে ফোন দিয়ে বলে যে সে যেন তার ভাইকে বলে দেয় যে নবাব এখন ব্যস্ত আছে বা এখন ঘরে নেই, তার সাথে সে পরে কথা বলবে। এই কথা তখন শিহাব ফোনের ওপার থেকে শুনে নেয়। সে নিজেই তখন কল কেটে দিয়ে এসব নিয়ে ভাবতে থাকে। এদিকে দেখানো হয় নবাব মান্নাতকে নিয়ে তার রুমে আসে। রুমের চারিদিকে কাপড় চোপড় একদম ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল। এর মধ্যে মান্নাত এসেছে দেখে নবাব তাড়াতাড়ি করে সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করে। মান্নাত তখন প্রসঙ্গ অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য নবাবের কাছে জিজ্ঞেস করতে থাকে যে তার কি কি করার শখ আছে। নবাব তখন অনেক কিছুর মাঝে বলে তার বিয়েতে নাগিন ডান্স করার অনেক বেশি ইচ্ছা। এই ইচ্ছার কথা শুনে মান্নাত অবাক হয় আর নবাবের কাছে জিজ্ঞেস করে তার বিয়েতেও কি সে নাগিন ডান্স করেছিল। নবাব জানায় সে তো কখনো বিয়েই করেনি, কিন্তু মান্নাত কিনা বিয়ে করে ভুল করেছে। তার হাজবেন্ড হয়তো কোনো ভালো মানুষ না। তখন এই কথা শুনে মান্নাত তাকে জানায় যে তার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু সে তার হাজবেন্ডের থেকে অনেক আগেই ডিভোর্স নিয়ে নিয়েছে। কথা শুনেই তো নবাব মনে মনে অনেক খুশি হয়। তারপর বলতে থাকে যে তাহলে মান্নাত তাকে কেন সেদিন তার হাজবেন্ডকে মারার সময় থামিয়েছিল। সে তো তার হাজবেন্ডকে মেরে একদম ঠিক করে দিত, যাতে করে সে আর কখনো এভাবে সবার সামনে তার সাথে বেয়াদবি করতে না পারে। মান্নাত তখন তাকে বলে যে লোকটা এখন আর তার কিছুই হয় না, তাই তাকে মেরে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। লোকটা ছিল তার জীবনের একটা ভুল, সবচেয়ে বড় ভুল। নবাব তখন জানায় তো ভুলকে সূত্রে সে আর নবাবকে এক হয়ে আবারও নতুন করে শুরু করতে পারে না। নবাবের কাছ থেকে এই কথা শুনে মান্নাত সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু যেতে চেয়েও সে যায় না। সে তখন নবাবের কাছে জিজ্ঞেস করে সে কি কখনো সূর্য উদয় হতে দেখেছে। হঠাৎ সরাসরি সে নবাবকে তার সাথে সূর্য উদয় দেখার অফার করে। নবাব তো এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়, তাই সে তার এক কথাতেই রাজি হয়ে যায়। পরের দিন ভোরবেলা দেখা যায় তারা দুজনে মিলে একটা সুন্দর জায়গায় চলে আসে, আর সেখানে বসেই দুজন মিলে সূর্য উদয় দেখতে থাকে। এরপর তারা দুজনে একসাথে অনেক জায়গাতেও ঘোরাঘুরি করে। খুব সুন্দর কিছু সময় কাটাচ্ছিল দুজনে। এরপর দেখা যায় রাতের বেলা ঘোরাঘুরি শেষে নবাব লজে ফিরে আসে। তখন লজের মালিক তাকে জানাতে থাকে যে তার ভাই এখানে আবারও কল করেছিল, কিন্তু সে তার কল ধরে তাকে বলে দিয়েছে যে নবাব এখন বাসায় নেই। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। নবাব আবারও ওস্তাদের কাছে যায়, আর আজ সে ওস্তাদকে তার লেখা একটা শায়েরি শোনায়। শায়েরি শুনে ওস্তাদ আজিজ সাহেব তার উপর অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এটা তার কাছে খুবই ভালো লেগেছে। তাই খুশি হয়ে সে তখন নবাবকে তার একটা কলম উপহার দেয়। এটা পেয়ে নবাবও খুশি হয়। সেই সময় মান্নাত সেখানে আসলে সে তার বাবার দেওয়া কলম তাকেও দেখায়। এভাবেই মান্নাতের সাথে কথা বলতে বলতে নবাব তার সাথে আরো ক্লোজ হতে থাকে। কিন্তু এই বিষয়টা আজিজ সাহেবের চোখ এড়ায় না। সে বিষয়টা খুব ভালোভাবেই নোটিস করে, কিন্তু কিছুই বলে না। এরপর একদিন দেখানো হয় নবাব মান্নাতের সাথে ঘুরতে গিয়েছিল। সেই সময় নবাবকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, তাই মান্নাত তখন তার চোখ থেকে কাজল নিয়ে নবাবের কাঁধে লাগিয়ে দেয়, যাতে করে অন্য কোনো মেয়ের নজর তার উপরে না লাগে। এ থেকেই বোঝা যায় তাদের সম্পর্ক অনেক গভীর হয়ে গেছে। সে এমনটা করলে নবাবও ব্যাপারটা বেশ উপভোগ করে। এর মধ্যে একদিন হঠাৎ করে আজিজ সাহেব সকালে উঠে দেখে সে তার চোখে কিছুই দেখতে পাচ্ছে না। সে তখন মান্নাতকে ডাক দিলে মান্নাত কি করবে সেটাও বুঝতে পারে না। তাই সে দ্রুত নবাবকে কল করে আর তাকে তার বাবার চোখের ব্যাপারে জানায়। আর সে তাকে এটাও জানায় যে সে তার বাবাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। নবাব এই কথা শুনে দ্রুত সেখান থেকে বের হতে নেয়, কিন্তু সে দেখে সেখানে শিহাব চলে এসেছে। শিহাব তার কাছে এসে বলতে থাকে যে তাদের মা অনেক বেশি অসুস্থ। এ কথা শুনে নবাব অনেকটা ঘাবড়ে যায়। সে তখন মান্নাতের কাছে যাবে না ভেবে তার মায়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যাওয়ার আগে সেই ব্যাপারে জানানোর জন্য মান্নাতকে একবার কলও করে, কিন্তু দেখা যায় মান্নাত ততক্ষণে তার বাবাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। এই জন্য সে নবাবের কল তখন রিসিভই করতে পারে না। একদিকে দেখা যায় মান্নাত তার বাবাকে নিয়ে হসপিটালে আসে, আর অন্যদিকে নবাব তার ভাইয়ের সাথে বাড়িতে আসে আর দেখে তার মা তো সম্পূর্ণ সুস্থ, অর্থাৎ শিহাব মিথ্যা বলে তাকে এখানে নিয়ে এসেছে।
নবাব তখন শিহাবের কাছে তার এই কাজের কারণ জানতে চায়। শিহাব তখন জোর গলায় বলতে থাকে যে তারা এখানে না খেয়ে মরছে, আর ওদিকে নবাব শায়েরি শেখার নামে আজিজ সাহেবের মেয়ের সাথে প্রেম পিড়িতে ব্যস্ত আছে। সে তখন তার মায়ের সামনে মান্নাতের ছবিও বের করে। নবাব তার এই ব্যবহার দেখে খুবই কষ্ট পায়। সে তাকে বলতে থাকে যে সে তো ফুসলিয়ে ফাসলিয়ে কোনোভাবে আজিজ সাহেবকে তার হাতে আনার চেষ্টা করছিল, তাছাড়া তাকে আজিজ সাহেব খুশি হয়ে তার কলমও দিয়েছে। শিহাব তখন বলতে থাকে যে এরকম কলম 20 টাকাতেও পাওয়া যায়। সে বুঝতে পারছে নবাবকে দিয়ে কিছুই হবে না, তাই শিহাব সিদ্ধান্ত নিয়েছে যে সে তাদের প্রিন্টিং প্রেস বিক্রি করে দিবে একজন দোকানদারের কাছে। সে দোকানের জন্য অনেকগুলো টাকা দিতেও রাজি আছে। নবাব যেন তাদের দোকানে থাকা আসবাবপত্র আর মেশিনগুলো বিক্রি করে দেয়। সে এরপর আর কোনো কথা শুনবে না, এটাই তার ফাইনাল সিদ্ধান্ত। দৃশ্য চলে যায় কয়দিন পর। আমাদেরকে আজিজ সাহেবকে দেখানো হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে দেখে জানায় যে তার অপারেশনের প্রয়োজন। তারা তখন তাড়াতাড়ি করেই তার অপারেশন করায়, আর সেটাও বেশ সফলভাবে সম্পূর্ণ হয়। তাই এখন আজিজ সাহেব আবারও সবকিছু দেখতে পায়। সে তো এতে বেশ খুশি ছিল। মান্না তো তার জন্য অনেক খুশি হয়, কিন্তু সবসময় সে নবাবের কথা মনে করে অনেক মন খারাপ করে থাকে, কারণ সেই দিনের পর থেকে না নবাব তাদের সাথে দেখা করতে এসেছে, না তাদেরকে একবার কল করেছে। এদিকে নবাবেরও একই অবস্থা। মা আর ভাইয়ের প্রেশারের কারণে সে আর তাদের সাথে দেখা করতে যেতে পারে না। তাছাড়া সেদিন ওরকম একটা ইমার্জেন্সির সময় আজিজের কাছে না যেতে পারায় তার অনেক অনুশোচনা বোধ হতে থাকে। এরপর একদিন নবাব ফোন করেই বসে মান্নাতকে। মান্নাত তখন তার ফোন রিসিভ করে, কিন্তু নবাব তখন কোনো কথাই বলতে পারে না। এরপর একদিন দেখানো হয় মান্নাতের মন খারাপ দেখে আজিজ তার কাছে আসে, আর সে খুব ভালো করেই বুঝতে পারে যে মান্নাতের কেন মন খারাপ হয়েছে। তাই সে তখনই মান্নাতকে বলে যে এতদিনে সে যা বুঝেছে নবাব খুব ভালো একটা ছেলে, সে হয়তো কোনো একটা ঝামেলার মধ্যে ফেসে গেছে, এর জন্যই এখানে আসতে পারেনি। তাই মান্নাতই যেন তাকে খুঁজে নিয়ে আসে। এর মধ্যেই আমাদের দেখানো হয় সেই মোবাইলের দোকানদার নবাবের মাকে একটা বাটন ফোন উপহার দেয়, যাতে করে তাদের মা তার কাছে এই প্রিন্টিং প্রেসটা বিক্রি করতে রাজি হয়ে যায়। তার সাথে সাথে সে তখন সেখানে এসে প্রিন্টিং প্রেসের দোকানটাও দেখে যায়। এরপর একদিন দেখানো হয় নবাব তার দোকানে ছিল। তখন সেখান থেকে সে একদিন আবার মান্নাতকে কল করতে যাবে, সেই সময় শিহাব সেখানে এসে হাজির হয়। সে নবাবকে টেলিফোনের সামনে দেখে তাকে খুব বাজেভাবে বলতে থাকে যে সে কি এখনো ওই মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করছে, সে যেন এমনটা আর কখনো করতে না যায়। ছোট ভাইয়ের কাছ থেকে এরকম কথা শুনে নবাব তখন অনেক কষ্ট পায়। সে শিহাবকে বলে যে ছোটবেলায় শিহাব তাকে ভাইজান বলে ডাকতো, সেখান থেকে কিছু বছর পর ভাই বলে ডাকতে শুরু করে। তারপর সে আরো কিছু সময় যেতে তুমি থেকে তুই বলে ডাকতে শুরু করে। এখন আবার সে তার শালা হয়ে গেল। এত বাজে ব্যবহার সে কিভাবে করতে পারে? সে তখন অনেক ইমোশনাল ভাবে বলতে থাকে যে শিহাব যখন ছোট ছিল তখন সে তাকে নিয়ে অনেক খেলাধুলা করত, এখন কিনা সেই ছোট ভাই তাকে এত বড় বড় কথা শোনাচ্ছে। আবার সে নিজের ইচ্ছা মতো এই প্রিন্টিং প্রেস বন্ধও করতে চাচ্ছে। তখন এসব কথা শুনে শিহাবও ইমোশনাল হয়ে যায়। সে তখন তাকে বলতে থাকে যে সে যেন তার বাপ হতে না যায়, তার বাবা অনেক আগেই মারা গেছে। নবাব তখন জানায় যে প্রত্যেক ছেলের মাঝে একটা বাবা বেঁচে থাকে। এ কথা শুনে শিহাব বলে যে বাবারা নবাবের মতো হয় না, সে যদি বাবা হতো তাহলে সে যতটা কষ্ট করছে তার সন্তানকে ততটা কষ্ট কখনোই করতে দিত না। এই বলেই শিহাব সেখান থেকে চলে যায়। নবাব এবার ঠিক করে সে আজই আজিজ সাহেবের কাছে যাবে তার প্রিন্টিং প্রেসকে শেষবারের মতো বাঁচানোর উদ্দেশ্যে। এদিকে নবাবের মাকে দেখানো হয়। সে নবাবের সামনে তার বাবা এবং আজিজের ছবি দেখতে থাকে। এরপর নবাবকে বলতে থাকে যে তারা দুজন একে অপরের সবচেয়ে ভালো বন্ধু ছিল। আজিজের প্রতিটা শোতে সে তার বাবা আর আজিজের গার্লফ্রেন্ড অমৃতা যেত। আজিজ তার প্রতিটা কবিতা লিখে আগে নবাবের বাবাকে দেখাতো। দুজনে একসাথে মিলে কবিতার বই বের করার প্ল্যানও করেছিল, কিন্তু অমৃতা ছিল প্রেগনেন্ট। একদিন সে হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে যায়। তার চিকিৎসার খরচও নবাবের বাবাই দিয়েছিল, কিন্তু এর পরেই দেখা যায় আজিজ যেন একদম নিরুদ্দেশ হয়ে যায়। নবাবের বাবা তার প্রিন্টিং প্রেসে দিনের পর দিন আজিজের ফেরত আসার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ তারা একসাথে মিলে বিজনেস করবে ভেবেছিল। কিন্তু আজিজ আর আসে না। তার বাবা আজিজের সাথে ফোনেও 1000 বার কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু একবারও আজিজ তার ফোন ধরে না। তার বাবা তখন অনেক বেশি ভেঙে পড়েছিল। আজিজের শোকেই তখন ধীরে ধীরে তার বাবা শেষ হয়ে যেতে থাকে, আর একদিন মারাই যায়। মায়ের থেকে তার বাবা এবং আজিজ সাহেবের এমন বন্ধুত্বের কথা শুনে নবাব তার মাকে বলতে থাকে যে সে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে তাদের এই প্রিন্টিং প্রেস রক্ষা করার, সাথে সে এখানে আজিজের লেখা শায়েরিও প্রকাশ করবে। আসলে তার মাও তার হাজবেন্ডের রেখে যাওয়া এই শেষ চিহ্নটা শেষ হতে দিতে চাইছিল না। তাই নবাব তার মাকে বলে সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে, সে যেন কোনো চিন্তা না করে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরই চলে আসে সে আজিজ সাহেবের কাছে। আজিজের দোকানে আসলে আজিজ তখন নবাবকে সেখানে দেখে অনেক খুশি হয়ে যায়। সে নবাবকে বলতে থাকে যে সে যেন আর এভাবে হারিয়ে না যায়, কষ্ট লাগে অনেক। নবাব তখন কবিতা শুনিয়ে তার মন ভালো করে দেয়। আজিজের পর নবাবকে নিয়ে তার বাড়িতে আসে। অন্যদিকে দেখা যায় নবাব আবারও চলে যাওয়ায় শিহাব তার মায়ের উপর রাগ দেখাতে থাকে। সে তার মাকে বলতে থাকে যে নবাব কোনো শায়েরির পেছনে যায়নি,
সে আসলে ওই মেয়ের পেছনে গিয়েছে। আর নবাব গেছে ভালোই হয়েছে, তার আর এই বাড়িতে কোনো জায়গা হবে না। তার নাম যেন এই বাড়িতে আর কেউ না নেয়। ওদিকে দেখানো হয় নবাব বাড়িতে গেলে কামরান চলে আসে আর তাকে জানাতে থাকে সে তাকে মিস করেছে কিনা তা সে জানে না, কিন্তু তারা তিনজনই তাকে অনেক বেশি মিস করেছে। তাছাড়া কামরান এটাও বলতে থাকে যে তার একটা মেয়ের সাথে প্রেমও হয়ে গেছে। নবাব তখন তার সাথে কথা বলতে শুরু করে। এর মধ্যেই মান্নাত তার সামনে আসলে নবাব কিছুটা চুপচাপ হয়ে যায়। তারপর দেখা যায় দুজন এক জায়গায় আসে। সেখানে মান্নাত নবাবের কাছে জিজ্ঞেস করে যে সে চলে কেন গিয়েছিল। নবাব তাকে জানায় সে তার কাছে যেতেই যাবে তখনই তার ভাই এসে অনেক হাঙ্গামা শুরু করেছিল। মান্নাত তখন জিজ্ঞেস করে যে তাহলে সে আবার কেন এখানে ফিরে আসলো। নবাব জানায় যে তার ভাই তার সাথে হাঙ্গামা করলেও মান্নাতের জন্য তার মনে হাঙ্গামা শুরু হয়ে গিয়েছিল, এর জন্যই সে এখানে ফিরে এসেছে। তখন মান্নাত নবাবকে বলে যে তার বাবা আসলে সবাইকে সহজে পছন্দ করত না, কিন্তু নবাবের মাঝে সে নিশ্চয়ই কিছু দেখেছিল যার কারণে সে তাকে অনেক বেশি পছন্দ করেছে। অবশ্য প্রথমবার যখন মান্নাত তার সাথে ফোনে কথা বলেছিল তখনই বুঝতে পেরেছিল যে নবাব আসলে ভালো একটা লোক। এই কথা শুনে নবাব বলতে থাকে যে তাহলে বাসে প্রথমবার মান্নাত তাকে ওসব কথা কেন বলেছিল আর তার সাথে ঠিকমতো কথাও বলছিল না। মান্নাত তখন জানায় তাকে তো নবাবকে পরীক্ষা করতে হবে, তাই না? নবাব আবার তখন কথায় কথায় জানায় যে সে একটা পাবলিশারের সাথে কথা বলেছে, সে ওস্তাদের লেখাগুলো পাবলিশ করতে চেয়েছে। মান্নাত তখন তাকে বলতে থাকে যে তার বাবা তো এটা একদমই চায় না। নবাব তখন তাকে বুঝিয়ে বলে যে তার বাবার বিখ্যাত লেখক হওয়ার মতো সকল প্রতিভা রয়েছে, এই প্রতিভা তার হেলায় হেলায় ছেড়ে দেওয়া একদমই ঠিক হবে না। সে চায় তার বাবাকে রাজি করানোর কাজে এবার যেন মান্নাতও তাকে সাহায্য করে। মান্নাত প্রথমে রাজি হতে চাচ্ছিল না, কারণ সে জানে তার বাবা এটা একদমই পছন্দ করবে না, কিন্তু পরে সে রাজি হয়ে যায়। পরের দিন নবাব তার ওস্তাদের কাছে যায় আর তার সাথে বসে তার কাছে জিজ্ঞেস করে যে সে দিল্লি ছেড়ে কেন চলে এসেছিল, সেখান থেকে কোনো কিছুতে কি সে কষ্ট পেয়েছিল। আজিজ সাহেব তখন কবিতার মাধ্যমে বলতে থাকে তার মনের সব কথাগুলো। তার কবিতা শুনে বোঝা যায় আজিজ খুব কষ্ট পেয়ে দিল্লি ছেড়েছিল। সেই সময় মান্নাত সেখানে এসে তার বাবাকে বলে যে সে তার কবিতাগুলো বইয়ে ছাপালেও তো পারে। তার কথার সাথে সাথে তখন নবাবও তাল মেলাতে থাকে। আজিজ সাহেবকে বলতে থাকে যে সে তার কবিতাগুলো যদি ছাপায় তাহলে সে টাকাও পাবে, তার সাথে সাথে খ্যাতিও পাবে। আজিজ সাহেব তখন বলতে থাকে যে সে টাকা কিংবা খ্যাতি পাওয়ার জন্য মোটেও কবিতা লেখে না, সে বিখ্যাত লেখকও হতে চায় না, সে যাই লেখে তা তার নিজের ভালো লাগার জন্য লেখে। তার এসব কথা তখন নবাবকে অনেক ভাবনায় ফেলে দেয়। নবাব তখন বুঝতে পারে যে তার কবিতাগুলো ছাপানোর ব্যাপারে আজিজ সাহেবকে বোঝানো মোটেই সহজ হবে না। এর মধ্যেই আমরা জানতে পারি যে আজিজ সাহেবকে এখন বাবা বলে ডাকে নবাব। আজিজ যাদের কাছে প্রিয় তারা সবাই তাকে বাবা বলেই ডাকে। একদিন নবাব দেখে বাবা অর্থাৎ আজিজ সাহেব মদ্যপান করছে। সে তখন কামরানের কাছে ব্যাপারটা জানতে চায়। কামরান তাকে বলে যে বছরে এই একদিনই বাবা ড্রিঙ্ক করে থাকে, কারণ এই দিনেই তার স্ত্রী মারা গিয়েছিল। এই কথা শুনে নবাব চলে আসে আজিজ সাহেবের কাছে। সে তার কাছে এসে বলে তার আর দিল্লি ফিরে যেতে ইচ্ছে করছে না। বাবা তখন তাকে বলতে থাকে সে কেন যেতে চায় না, সেখানে কি সে অনেক কষ্ট পেয়েছে। নবাব বলে যে তার যখন 6 বছর বয়স তখন তার নিজের বাবা মারা যায়, হয়তো সে বেঁচে থাকলে আজিজ সাহেবের মতোই একজন বাবা হতো। এই কথা শুনে আজিজ সাহেব একটা চেনের ঘড়ি নবাবকে দেয় আর তাকে বলতে থাকে যে সে যেন এটা সবসময় তার সাথে রাখে। এরপর নবাব লক্ষ্য করে যে যতদিন যাচ্ছিল ততই আজিজের কাছ থেকে শায়রি নিয়ে পালিয়ে যাওয়া তার জন্য আরো কঠিন হয়ে যাচ্ছিল, কারণ তার আজিজ সাহেবের সাথে অনেক ভালো বন্ডিং হয়ে যায়। সে কিছুতেই তাকে ধোকা দিতে পারবে না, তাই সে অন্য পরিকল্পনা করে। একদিন সে সবাইকে নিয়ে ঘুরতে বের হয়। মাঝপথে গাড়িতে সে বাবার সাথে মজাও করতে থাকে। এরপর সে বাবাকে নিয়ে আসে এমন একটা জায়গায় যেখানে কিনা সবার ইচ্ছা পূরণ হয়। বাবা এই জায়গাটার কথা তার শায়রিতে অনেকবার উল্লেখ করেছিল, এর জন্যই নবাব তাকে এখানে নিয়ে আসে। কিন্তু সেখানে এসে বাবা বলতে থাকে যে সে তার শায়রিতে সবাইকে এখানে আসতে বলেছে, কিন্তু সে তো কখনো এখানে আসতে চায়নি। নবাব এবার তার উপরে খুব রেগে যায়। রেগে গিয়ে বাবাকে বলতে থাকে যে সে একটাই জেদ ধরে কেন বসে আছে, জীবনে চলতে গেলে টাকা লাগে, তাই টাকা ইনকাম করার সুযোগ থাকলেও কেন সে সেটা করে না, শুধু নিজের কথাই কেন ভেবে যাচ্ছে সে। মান্নাত তার একমাত্র ইচ্ছা, অর্থাৎ একটা লাইব্রেরি বানানোর জন্য যে টাকা লোন নিয়েছিল তা তার চিকিৎসার জন্য ব্যয় করেছে। স্কুলের চাকরিটাও ছেড়ে দিয়ে সে এখন তার সেবা করছে, কিন্তু তারও তো টাকার দরকার হয়, তাই না? ইনকাম করার পথ হিসেবে শুধু রয়েছে আজিজ সাহেবের মেকানিকের সেই দোকান, কিন্তু তার চোখে সমস্যা হওয়ার কারণে সে সেই কাজও এখন ঠিকমতো করতে পারে না। তাছাড়া তার বয়স হয়ে গেছে, আর সে যদি এখন মারা যায় তাহলে মান্নাতকে কে দেখবে। তার বাড়ির কাজের লোক কামরানেরও
এখন একজন ভালোবাসার মানুষ রয়েছে, সেও তো তার সাথে বিয়ে করার কথা ভাববে। তারা কিভাবে থাকবে, কি করে খাবে, এটা কি সে একবারও ভেবেছে? কামরান তো এতগুলো বছর তার সাথেই রয়েছে, তার সেবা করেছে, তার কথা ভেবেছে, কিন্তু সে কেন তাদের কথা ভাবছে না? এসব কথা বলার পরে নবাব সেখান থেকে সরে আসে আর কামরানের সাথে দেখা করে আর তাকে বলতে থাকে যে তার বাবাকে দিয়ে কিছুই হবে না। তাছাড়া এই শায়রির পেছনে ঘুরে ঘুরে তার পকেটও ফাঁকা হয়ে গেছে। তার একটা প্রিন্টিং প্রেস আছে, তাও এখন বন্ধের পথে। তাই বাবার ভালোর জন্য কামরানকেই এখন কিছু একটা করতে হবে। তখন কামরান নবাবের কথা অনুযায়ী বাবাকে জড়িয়ে ধরে আর বলে যে সে তাকে এত বছর দেখে রেখেছে ঠিকই, কিন্তু সে চলে যাওয়ার পরে আগামী দিন তার কি হবে সেটা সে কি ভেবে দেখেছে? বাবাকে এগুলো বলার পরে কামরান নবাবের কাছে আসে আর বলে যে মানুষটা ছোট থেকে তাকে বড় করলো, তাকে কিনা সে এসব কথা বলেছে। সে আর কখনোই এই মুখ নিয়ে বাবার সামনে দাঁড়াতে পারবে না। এই বলে কামরান সেখান থেকে চলে যায়। অন্যদিকে আজিজকে দেখানো হয়। কামরানের কথা শুনে সে অনেক কষ্ট পায়। এরপর সে তার মেয়ের কাছে যায় আর এবার তাকে সব সত্যিটা খুলে বলে। সে জানায় যে সে তার শায়রি লিখত শুধু অমৃতার জন্য। স্টেজে উঠে সে সবার সামনেই অমৃতাকে কবিতা শোনাতো। তার সাথে আজিজ সাহেবের গভীর প্রেম ছিল, কিন্তু সে তাকেও ধোকা দিয়েছে। সে একদিন অন্য একজনের কাছাকাছি গেলে সেটা অমৃতা দেখে ফেলে। তারপর প্রেগনেন্ট অবস্থাতেই সে আত্মহনন করে বসে। সেই সময় আজিজ তাকে নিকানামা দিতে না পারলেও অমৃতা মান্নাতকে তার কাছে রেখে চলে যায়। সেই কষ্ট আর নিতে পারে না, তাই সে সেখান থেকে মান্নাতকে নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে সে যত শায়রি লিখেছে সব অমৃতার প্রতি ক্ষমা চেয়ে লিখেছে। এগুলো তার শায়রি নয়, এগুলো হলো অমৃতার প্রতি তার ক্ষমা নামা। হয়তো এই কাজের ক্ষমা সে তার মৃত্যুর পরেও পাবে না। এখন এই সব শায়রি সে কি করে ছাপাবে? তারা যখন কথা বলছিল তখন নবাব আড়াল থেকে তাদের সব কথা শুনে ফেলে। এসব শুনে নবাব স্তব্ধ হয়ে যায়। সে তখন বুঝতে পারে যে কেন তার বাবাকে ছেড়ে আজিজ সাহেব চলে গিয়েছিল। সত্য জানতে পেরে সে আর এই শায়রির পেছনে না পড়ে থেকে এবার ভালোর জন্য সেখান থেকে চলে যেতে থাকে। তো সে যখন চলে যাচ্ছিল তখন মান্নাত এটা দেখতে পায়। সে তখন তার বাবাকে জানায়। সে তাকে বলে নবাব আবারও চলে গেছে। তারা দুজনেই এতে আবার অনেক কষ্ট পায়। এদিকে দেখানো হয় নবাব স্তব্ধ হয়ে যখন অন্য মনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন হঠাৎ করে রাস্তায় একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়। সাথে সাথে সে রাস্তার মধ্যে অচেতন হয়ে পড়ে যায়। তাকে পড়ে থাকতে দেখে একজন আবার তাকে উঠিয়ে নিয়ে গিয়ে তার সেবা যত্ন করে। নবাব ধীরে ধীরে সুস্থ হতে থাকে। এর মধ্যেই একদিন আজিজ সাহেব মারা যায়। এই ব্যাপারে তো নবাব কিছুই জানতো না। সে পুরোপুরি সুস্থ হওয়ার পরে আবারও বাবার খোঁজে তাদের বাড়িতে চলে আসে, কিন্তু মান্নাত তখন তাকে জানায় তার আসতে অনেক দেরি হয়ে গেছে, বাবা আর বেঁচে নেই। তবে তার সকল জিনিসপত্র সে নবাবকে দিয়ে গেছে। নবাব তো এই কথা শুনে থমকে যায়। সে আর কোনো কথাই বলতে পারে না। সে চুপচাপ আজিজ সাহেবের রেখে যাওয়া জিনিসগুলো নিয়ে নেয়। এটা দেখে মান্নাত তখন খুবই কষ্ট পায় আর জোর গলায় তাকে বলতে থাকে যে সে সবসময় তার বাবার শায়রির পেছনেই ছিল, সে কখনো তাকে ভালোই বাসেনি। নবাব তখন তার কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চুপচাপ চলে যায়। এরপর বাড়িতে ফিরে আজিজ সাহেবের দেওয়া জিনিসপত্রের মাঝে সে একটা সিডি পায়, যেটা কিনা আজিজ সাহেব মৃত্যুবরণ করার আগে নবাবের জন্য রেকর্ড করে রেখে দিয়েছিল। বাবা তখন রেকর্ডের মাধ্যমে নবাবকে জানায় যে অমৃতার মৃত্যুর সাথে সাথে নবাবের বাবার মৃত্যুর জন্য সেই দায়ী। তার বাবার সাথে তার অনেক ভালো বন্ধুত্ব ছিল। নবাব যখন প্রথম দিন তার কাছে আসে তখনই সে তাকে চিনে ফেলেছিল যে সে তার বন্ধু সাইফুদ্দিনের ছেলে। তাই সে তখন তাকে জড়িয়ে ধরে তার হারিয়ে যাওয়া বন্ধুত্ব অনুভব করেছিল। তার চোখও একদম সাইফুদ্দিনের মতোই। সাইফুদ্দিনেরও চোখ সবসময় ছিল তার শায়রির উপর, ঠিক নবাবের মতো। তারা একসাথে এগিয়ে যেতে চেয়েছিল তার শায়রিগুলোর মাধ্যমে, কিন্তু সে তো তার বাবাকে সেগুলো দিতে পারেনি। তাই তাকেই তার শায়রিগুলো দিয়ে গেল। সে সেগুলো দিয়ে যা ইচ্ছা তাই করতে পারে, তবে এগুলো যেন সে আজিজের নামে না ছাপায়। সে অমৃতার ক্ষমানামাকে নিজের নামে চালিয়ে দিতে চায় না। আর তার শেষ একটা ইচ্ছা হলো নবাবের যদি কখনো মেয়ে হয় তাহলে সে যেন তার নাম অমৃতা রাখে। এভাবেই যেন অমৃতা আবারও পৃথিবীতে আসে। শেষে সে বলে যদি নবাবের একটু সময় থাকে তাহলে যেন একবার তার কবরে আসে, সে তার সাথে অনেক গল্প করবে। এসব কথা শুনে নবাব তখন অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। আর এরপর আজিজের শেষ ইচ্ছা অনুযায়ী সে তার কবরের কাছে যায় আর সেখানে গিয়ে তার সব শায়রিগুলো আকাশে উড়িয়ে দেয়, কারণ সে আর এগুলো বিক্রি করতে পারবে না। সেখান থেকে ফেরার পথে আমাদেরকে অন্যদিকে মান্নাতকে দেখানো হয়। সে তার বাড়ি ছেড়ে চলে যেতে থাকে। তারা দুজনই তখন দুজনকে ক্রস করে চলে যায়, কিন্তু কেউ কাউকে দেখতে পায় না। এরপরই কেটে যায় তিনটা বছর। নবাব রেলওয়ে স্টেশনে একটা লাইব্রেরি দিয়েছে এখন। সেখানে আসা তার কাস্টমারদেরকে সে শায়রি শোনাতো। মানুষজন তার শায়রি শুনে তাকে বলে যে এসব শায়রি সে ছাপায় না কেন। নবাব তখন তাদেরকে জানায় সঠিক সময় হলেই সে ছাপাবে। সেই সময় একটা ট্রেন ছাড়লে নবাব তখন ট্রেনের মধ্যে মান্নাতকে দেখতে পায়। তাকে দেখে সে অনেক অবাক হয়ে যায়। আর এরপরই সে চলন্ত ট্রেনে দৌড়াতে দৌড়াতে উঠে পড়ে। সে মান্নাতের কাছে গিয়ে তাকে বলতে থাকে
যে সে তার দিকে ছুটে আসছে। এটা দেখেও সে কেন ট্রেনের চেন টানলো না। মান্নাত জানায় যে সে তো তাকে আজকে দেখলো, কিন্তু মান্নাত তো 3 বছর ধরেই এদিক দিয়ে যাচ্ছে, আর যতবার গিয়েছে ততবারই সে নবাবকে দেখেছে, কিন্তু নবাব তাকে একবারও দেখেনি। এই কথা শুনে নবাব তাকে বলে যে সে আর তাকে কখনো ছেড়ে কোথাও যাবে না, সে তাকে ওয়াদা করছে। আর সেই সময় দুজনেই অনেক ইমোশনাল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। আর এমনই একটা সুন্দর দৃশ্যের মাধ্যমে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে ভালোবাসা যে কতটা সুন্দর তাই এই গল্পের মাধ্যমেই প্রকাশ করা হয়েছে। দূর থেকেও যে একটা মানুষকে কতটা বেশি ভালোবাসা যায়, কতটা সম্মান করা যায়, সেটাই আমরা মান্নাত আর নবাবকে দেখে বুঝতে পেরেছি। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।